আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। এবার রাশিয়ার সাথে যোগ দেওয়ার বিষয়ে গণভোট আয়োজন করতে যাচ্ছে জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওশেটিয়া। অঞ্চলটির বিদ্রোহী নেতা শুক্রবার জানিয়েছেন আগামী 17 জুলাই সেখানে গণভোট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, রিপাবলিক অব সাউথ ওশেটিয়ায় গণভোট আয়োজনের বিষয়ে একটি ডিক্রিতে সই করেছেন আনাতোলি বিবিলভ। এতে রাশিয়ার সাথে যোগ দেওয়ার বিষয়টিকে জনগণের ঐতিহাসিক আকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করা হয়। 2008 সালে জর্জিয়া রাশিয়া যুদ্ধের কেন্দ্রে ছিল দক্ষিণ ওশেটিয়া। ওই যুদ্ধের পর ক্রেমলিন অঞ্চলটিকে স্বীকৃতি দেয় তারা। একই সাথে প্রতিবেশী আরেকটি ওই দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও তারা ইতোমধ্যেই রাশিয়ার সাথে যুক্ত হওয়ার আশা প্রকাশ করেছে। যদিও জর্জিয়া এই গণভোটের উদ্যোগকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে। 2008 সালে জর্জিয়ায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 5 দিন যুদ্ধ চলার পর ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। যদিও ততদিনে 700 প্রাণ ঝরে গেছে আর উদ্বাস্তু হয়েছে কয়েক হাজার মানুষ, আর দুটি অঞ্চলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে জর্জিয়া সরকার। ইউরোপের দুই দেশ সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, আঙ্কারার পক্ষে এই উদ্যোগ সমর্থন দেওয়া সম্ভব নয়। শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালা। এই পরিস্থিতিতে আমরা তাদের ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা সমর্থন করতে পারি না। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এমনকি অনেক দেশে পার্লামেন্ট সদস্যদের মধ্যেও আছে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, কাজেই তাদের সমর্থন করা সম্ভব নয়। অনেকদিন ধরেই মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন পিকেকে, ওয়াইপিজি এবং 2016 সালে তুরস্কে অভ্যুত্থান চেষ্টার মাস্টারমাইন্ড ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের আশ্রয় দেওয়ার জন্য সুইডেন সহ পশ্চিমা ইউরোপের দেশগুলোর সমালোচনা করে আসছে তুরস্ক। আল জাজিরার খবরে বলা হয়েছে, ন্যাটোর নিয়ম অনুযায়ী নতুন কোনো দেশকে সদস্য করতে হলে জোটের বর্তমান 30টি সদস্য দেশের সবার সম্মতি লাগবে, যে কারণে ইউরোপের অন্য দেশগুলো স্বাগত জানালেও তুরস্কের বিরোধিতার কারণে সমস্যায় পড়বে ফিনল্যান্ড ও সুইডেন। এরদোয়ান এর আগে বলেছেন, গ্রিসকেও ন্যাটোতে যুক্ত করা ভুল হয়েছে, যে কারণে তিনি একই ধরনের ভুল না করার আহ্বান জানিয়েছেন ন্যাটোর প্রতি। গ্রিসের বিরুদ্ধেও নিরাপত্তা বিষয়ক অনেক অভিযোগ রয়েছে আঙ্কারার। এরদোয়ানের এই বক্তব্যের জবাবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তো তার দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং তুরস্কের বিরোধিতার বিপক্ষে ধাপে ধাপে অগ্রসর হওয়ার কথাও জানিয়েছেন। এদিকে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ বিদ্যুৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান রাও নর্ডিক জানিয়েছে, শনিবার থেকেই কার্যকর হচ্ছে এই ঘোষণা। সামরিক জোট ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড। ধারণা করা হচ্ছে এই কারণেই দেশটিকে চাপে ফেলতে বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে মস্কো। রাও নর্ডিক জানিয়েছেন, আমরা ফিনল্যান্ডে বিদ্যুৎ রপ্তানি বন্ধে বাধ্য হয়েছি কারণ দেশটি আমাদের বিদ্যুতের মূল্য পরিশোধ করছে না, যদিও ফিনল্যান্ড চাহিদার খুব কম অংশই রাশিয়া থেকে আমদানি করে। রাশিয়া বলেছে, সীমান্তের কাছাকাছি ন্যাটো জোটের পরিধি সম্প্রসারণ ঠেকাতে তারা আগেভাগেই পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেবে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকোকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পূর্ব ইউরোপে ন্যাটো যদি পারমাণবিক বাহিনী মোতায়েন ও সামরিক স্থাপনা নির্মাণ করতে চায় তবে তা রাশিয়া মেনে নেবে না। গ্রুশকো বলেন, আমাদের তখন জবাব দেয়া জরুরি হয়ে পড়বে। পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা দরকারও পড়বে। তিনি আরও বলেন, ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি শত্রুতা পোষণের উদ্দেশ্য নেই মস্কোর এবং দেশ দুটি ন্যাটোতে যোগ দেওয়ার বাস্তব কোনো কারণও নেই বলে মনে করেন তিনি। এদিকে রাশিয়া গ্যাসের মূল্যে রুবলে পরিশোধ করতে ইউরোপের আরও 10টি কোম্পানি রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমে অ্যাকাউন্ট খুলেছে। এই নিয়ে এখনও পর্যন্ত ইউরোপের অন্তত 20টি কোম্পানি গ্যাসপ্রমে অ্যাকাউন্ট খুলেছে। মার্চের শেষ দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, মস্কোর বন্ধু নয় এমন দেশগুলোকে রাশিয়ার গ্যাস আমদানি করতে হলে রুবলে মূল্য পরিশোধ করতে হবে। পুতিনের শর্ত মেনেই এরপর থেকে রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল ইউরোপের 1 ডজনের বেশি কোম্পানি গ্যাসপ্রমের দ্বারস্থ হয়েছে। নিহত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলের লাশ বহনকারীর উপর লাঠিচার্জ করেছে ইসরায়েলি পুলিশ। পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি ও ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের অভিযোগে মিছিল থেকে 4 জনকে গ্রেফতারও করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার সমাহিত করার আগে সাংবাদিক শিরিনের লাশের কাছে জড়ো হয় হাজারো ফিলিস্তিনি, কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের এই জামায়াত সহ্য করতে পারেনি। তারা শোকাহত জনতার উপর লাঠিচার্জ করেছে, এমনকি যারা কাঁধে করে লাশ বহন করছিল তাদের উপরও হামলা হয়েছে। আল জাজিরা টিভি চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশ লাশ বহনকারীদের উপর অমানবিকভাবে লাঠিচার্জ করছে। এ সময় তারা কফিন ধরে রাখতে লড়াই চালিয়ে যান। এক পর্যায়ে কফিন আবারও হাসপাতালের মধ্যে ঢুকানো হয় এবং গাড়িতে করে হাসপাতাল থেকে গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হয়। 1971 সালে বেথলেহেমের একটি আরব খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া সাংবাদিক শিরিন আবু আকলে
25 বছর ধরে কাজ করছেন আল জাজিরা টিভি চ্যানেলের হয়ে। গত বুধবার দায়িত্ব পালনের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের নাগরিকত্ব ছিল তার। এদিকে শোকার্ত ফিলিস্তিনি ও লাশ বহনকারীদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এই ঘটনাকে অত্যন্ত বিরক্তিকর আখ্যায়িত করে বলেন, একটি শান্তিপূর্ণ মিছিলে অনধিকার প্রবেশের ঘটনায় আমরা দুঃখিত। এর আগে সাংবাদিক শিরিন হত্যা এবং আরেক সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সরকারকে কঠিন পরিণতির মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে ইসলামাবাদ অভিমুখে জনসমুদ্র রওনা হবে, যা সরকারের জন্য ধ্বংসাত্মক হবে। জিও টিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ অভিমুখে লং মার্চকে সামনে রেখে নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশজুড়ে একের পর এক সমাবেশ করছেন পিটিআই চেয়ারম্যান। এরই ধারাবাহিকতায় শুক্রবার মারদানের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। মে মাসের 20 তারিখের পর যে কোনো সময় লং মার্চের ডাক দেবেন বলে ইতোমধ্যেই জানিয়েছেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেন, তিনি একটি বিপ্লবের জন্য জনগণকে ইসলামাবাদে আসার আহ্বান জানিয়েছেন, যার উদ্দেশ্য হল পাকিস্তানের প্রকৃত স্বাধীনতা। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে তিনি বলেন, এখান থেকে আমি দুর্নীতিবাজ দুর্বৃত্তদের একটি বার্তা দিচ্ছি। অভিযুক্তদের জানা উচিত, দেশের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারবে না, জনগণই সিদ্ধান্ত নেবে কারা পাকিস্তান শাসন করবে। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের বলেছিলাম, এই ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। তিনি আরও বলেন, ডলারের বিপরীতে মুদ্রার মান 200 পাকিস্তানি রুপিতে গিয়ে ঠেকেছে। পুঁজিবাজারে ধস নেমেছে, সবকিছুর দামও বেড়ে গেছে। সংবাদ মাধ্যমের উচিত জনগণের কাছে জানতে চাওয়া জিনিসপত্রের দাম কেমন, যেভাবে আমাদের সরকারের সময় সবকিছু নিয়ে প্রশ্ন করা হতো। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকেও প্রত্যাখ্যান করেছে দেশটির পার্লামেন্টের প্রধান বিরোধী দল সামাগি জানা বালওয়েগায়া বা এসজেবি। দলের একাধিক এমপি এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি দলটির হাইকমান্ড নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অন্তর্বর্তী জোট সরকারের যোগ দেওয়ার পরিবর্তে দেশে চলমান সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও নিশ্চিত করেছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। এসজেবির এমপি ও জ্যেষ্ঠ নেতা ইরান বিক্রমরত্নে রয়টার্সকে বলেন, এটা ইতোমধ্যে পরিষ্কার যে নতুন প্রধানমন্ত্রী আসলে প্রেসিডেন্টের আজ্ঞাবহ, অর্থাৎ রিমোট কন্ট্রোল এখানে আছে প্রেসিডেন্টের হাতেই। তিনি বলেন, এই দেশ চায় রাজাপাকসেরা বাড়ি ফিরে যাক এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসাও জানিয়েছেন, তার দলের কোনো নেতা বিক্রমসিংহের মন্ত্রিসভায় যোগ দেবে না। তবে নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে শনিবার সাজিদ প্রেমাদাসার কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি দলীয় রাজনীতি একপাশে সরিয়ে রেখে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিরোধী নেতাকে। গত প্রায় 2 মাস ধরে শ্রীলঙ্কায় সরকার পতন আন্দোলন চলছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এই আন্দোলনে যোগ দিয়েছে লাখ লাখ সাধারণ জনগণ। আন্দোলনের অংশ হিসেবে গত মাস থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন একদল বিক্ষোভকারী। আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও জনগণ এখনও রাজপথ ছাড়েনি। নিজ দেশে মূল্য নিয়ন্ত্রণের চেষ্টার অংশ হিসেবে গম রফতানি নিষিদ্ধ করেছে ভারত। সরকার জানিয়েছে, দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ইতোমধ্যেই যেসব এলসি ইস্যু করা হয়েছে সেগুলোই শুধু রফতানি করতে দেওয়া হবে। দেশটির বৈদেশিক বাণিজ্য কর্তৃপক্ষের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকার কেবল অন্য দেশের অনুরোধে রফতানি অনুমোদন করবে। দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা সমন্বয় এবং প্রতিবেশী ও অন্য দুর্বল দেশগুলোর প্রয়োজনে সাড়া দিতে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই বলা হয়েছে ওই নির্দেশনায়। বিশ্বে গম উৎপাদনকারী দেশের তালিকায় প্রথম দিকে রয়েছে ভারত। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কৃষ্ণসাগর এলাকা দিয়ে গম রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতারা ভারতের গমের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। কিন্তু ভারতে মার্চের তীব্র তাপপ্রবাহ ফসল উৎপাদনের উপর মারাত্মক প্রভাব ফেলে। এছাড়া এপ্রিলে মুদ্রাস্ফীতি 7.79% উঠে যায়। এসব নিয়ন্ত্রণে মারাত্মক চাপে রয়েছে ভারত সরকার। এরই জেরে গম রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কাজেই ভারতের এই সিদ্ধান্তে বিশ্ববাজারে গমের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের মৃত্যুর একদিন পর শনিবার সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারই সৎ ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। উপসাগরীয় অঞ্চলের এই দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা WAM জানিয়েছে, আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। অবশ্য গত কয়েক বছর ধরেই দেশটির কার্যত শাসক ছিলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী এই নেতা এমবিজেড নামে পরিচিত। তার সৎ ভাই ও প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে কার্যত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন আল নাহিয়ান।
শুক্রবার ৭৩ বছর বয়সে মারা যান শেখ খলিফা বিন জায়েদ। তার মৃত্যুর পরদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ সুপ্রিম কাউন্সিলের বৈঠক আহ্বান করা হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতের শেখদের শাসিত ৭টি আমিরাতের শাসকরা সুপ্রিম কাউন্সিলের এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার সিদ্ধান্ত নেন। এর মধ্যে দিয়ে দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি। সেন্টহার্সের ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমির স্নাতক ডিগ্রিধারী এমবিজেডকে 2019 সালে সবচেয়ে প্রভাবশালী আরব শাসক হিসেবে আখ্যায়িত করে নিউ ইয়র্ক টাইমস। একই বছর টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তিত্বের একজন মনোনীত হন তিনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।